হ্যালো, কেমন আছেন আপনারা? জানি এমনিতেই মার্চ মাসের এই উত্তপ্ত একটা আবহাওয়া, তারপরে ভোটের উত্তাপ, আর ভোটের ক্যাম্পেন তো শুরু হয়ে গেছে আপনারা জানেন। তো ইতিমধ্যে সেই ক্যাম্পেন থেকেই প্রায় ধরে বেঁধে আবদার করে আমরা একজন প্রার্থীকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে টক করে আমাদের সাথে টক করার জন্য। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। কলতান, অনেক ধন্যবাদ, হ্যাঁ, যে এই এত ব্যস্ততার মধ্যেও যে এসেছো, এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কলতান, আগে বলো যে কিরকম হাওয়া টের পাচ্ছ, ভোটের হাওয়া কি টের পাচ্ছ? প্রথম দিন প্রচারে গেছি, একটা গলির ভেতরে একদম শেষ বাড়িটা থেকে এক ভদ্রলোক চিৎকার করছেন, এই ক্যান্ডিডেটকে ডাক ডাক, এদিকে ডাক। এবার আমি প্রথম যা ধারণা হয়, অভিজ্ঞতা কম, যে আমি বলছি হয়তো আমাদের কিছু সমালোচনা ইত্যাদি করবেন। হাঁটতে হাঁটতে গেছি, ভদ্রলোকের গেট, তারপরে বাড়ি, মানে বসার জায়গা পেরিয়ে উঠোনে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে, কারণ গ্যাস বুকিং করে গ্যাস আসেনি। প্রথম দিন প্রথম বেরোনোর এই অভিজ্ঞতা। আচ্ছা। আর সন্ধেবেলা যেটা আরও মারাত্মক, ওই এলাকা যেহেতু নারী নির্যাতন ইত্যাদি নিয়ে একটু বেশি সেন্সিটিভ, এক ভদ্রমহিলা, অনেক বয়স্ক এবং অসুস্থ ভদ্রমহিলা, রাস্তার ধারে একেবারে মানে হাউ হাউ কান্না, যে এই তো চারদিকে এই হচ্ছে, আর কি হবে আমাদের ইত্যাদি, এই যে যন্ত্রণা আর কি, এইটা মানে প্রথম দিনের পক্ষে এই দুটো একদম এইরকম ঘটনা যেটা আমার অনেক দিন মনে থাকবে। এই তোমার সম্বন্ধে, তোমার এলাকার, মানে যে এলাকা থেকে তুমি দাঁড়িয়েছো, সেই এলাকার লোকজন কি জানেন যে তাদের ঘরের মেয়ের যে ওপর যে নৃশংসতা হয়েছে, এবং তার জন্য তুমি যেভাবে লড়েছিলে, বা তোমরা যেভাবে লড়েছিলে, বা আমরা যেভাবে সবাই মিলে, এই বিষয়টা সম্বন্ধে তারাও কি ওয়াকিবহাল? হ্যাঁ, সে আরজি করের আন্দোলনের সময় ওই পানিহাটিতে যেভাবে রাত দখল ইত্যাদি হয়েছিল, মানে সে অভাবনীয়। এবং তাতে শুধু বামপন্থী নন, বাম বিরোধী বহু মানুষ এসেছিলেন, কারণ সবার ওই একটাই পয়েন্ট ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। ফলে সেইটার প্রচার ছিল, কারণ এখনো সেই জাস্টিস আমরা পাইনি। সে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি যা কথা আছে, সিবিআই এর কাছে 50টা প্রশ্ন ওর পরিবারের দেওয়া, যার জবাব এখনো আসেনি। সিবিআই এর হলফনামা বদলে যাওয়া, কেন বদলে গেল সেটাও জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেখা করলেন না ওর পরিবারের সাথে, সেগুলোও জানা যায়। ফলে সেইটা পানিহাটির মানুষের মধ্যে একটা কথা আছে যে এরা সব মিলেমিশে ঘোটালা পাকিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে এবার একটা কিছু করতে হবে। তো এটা কি তোমার স্লোগান, মানে এটা কি তুমি এখনো? এটা সাধারণ মানুষের স্লোগান, যে এই যে ঘোটালা পাকছে তার বিরুদ্ধে একটা কিছু করতে হবে। আমাদের কথা হচ্ছে যে এক হচ্ছে গোটা দেশ জুড়ে যে যে ঘটনা এরকম ঘটেছে, সব অভয়াদের বিচার চাই। হাথরাস উন্নাওয়ের ঘটনা আমাদের চোখের সামনে আছে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলারা পদক জিতে নিয়ে এসে তাদের বিরুদ্ধে, তাদের সাথে কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে আছে। এবং পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, ধূপগুড়ি হয়ে আরজি কর এবং সাউথ কালকাটা ল কলেজ পর্যন্ত যা ঘটনা, সব আমাদের চোখের সামনে আছে। ফলে গোটা দেশ জুড়ে অভয়াদের বিচারের দাবিতে আমাদের লড়াই। এবং পানিহাটিতে দৈনন্দিন যে পরিষেবা সরকারের বা পুরসভার দেওয়ার কথা, সেটা বিধ্বস্ত বললে আসলে কম বলা হয়। ফলে তার বিরুদ্ধেও মানুষের ব্যাপক একটা ক্ষোভ রয়েছে, যেটা মানুষ আমাদের প্রতিদিন বলছে। তো এরপরও যখন তোমাদের শুনতে হচ্ছে স্বয়ং অভয়ার মায়ের কাছ থেকে যে তোমরা রাজনৈতিক ফায়দা লুটতে এই আন্দোলনটাকে ব্যবহার করেছো, এবং তিনি গিয়ে সেই দলের আশ্রয় নিচ্ছেন যে দল কেন্দ্রে মানে শাসনে রয়েছে, তারা দেখা করতে পারেননি তাদের আর্জি নিয়ে যেখানে যেখানে তারা যেতে চেয়েছিলেন, তারপর এই বিষয়টা কীরকম ফিল করছো, বা এটাকে কিভাবে, কি মনে হচ্ছে এই গোটা ব্যাপারটাতে? ঘটনার সূত্রপাত তো ওই দিন সন্ধেবেলা বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে ওখানে পৌঁছেও গাড়ি আটকানো, সেইটাতে গাড়ি আটকেছিলাম যখন, তখন আমরা অভয়ার নামটুকু পর্যন্ত জানতাম না। কিন্তু আমরা জানতাম একটা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ করতে হবে, আমাদের রাজনৈতিক শিক্ষা তাই ছিল। ফলে আমরা গাড়ি আটকেছি, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি না ভেবে। রাত দখল হয়েছে, দ্রোহের কার্নিভাল হয়েছে,
এইটা ওখানে অনেকে বলেছেন যে আরে তুমি তো এই আন্দোলনের একটা মুখ। আমরা খুব সবিনয়ে বলেছি যে গোটা পৃথিবী জুড়ে যে কয়েক কোটি মানুষ, ওই যে কালো মাথার ভিড়, ওই যে ড্রোন ভিউ নাকি এরিয়াল ভিউ বলে, ওই যে জমায়েতটা, জমাট বাঁধা, যার মধ্যে কোনো সিন্ডিকেট ঢুকতে পারেনি, কোনো পুলিশ গাঁজা কেস দেওয়ার ভয় দেখিয়ে ঢুকে যেতে পারেনি, বারবার ব্যর্থ হয়েছে, ওই জমায়েতটা আসলে মুখ। আমাকে সুইডেন থেকে আমার এক বন্ধু ফোন করেছে, এই আন্দোলনের সূত্রেই তার সাথে আলাপ। এখন সুইডেনে চাকরি করে, কারণ এখানে তো কাজ বিশেষ নেই। এখনো তার প্রোফাইল পিকচারের মধ্যে ওইটা লেখা আছে, তার ছবি দিয়ে, যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই সমস্ত মানুষ তো কোনো রাজনীতি দেখে আসেননি, কিন্তু এই মহিলাদেরকে শাসন করার জন্যে, তাদের ঘরে বসিয়ে রাখার জন্যে, তাদেরকে পিছনে ঠেলে দেওয়ার যে রাজনীতিটা, তার বিরুদ্ধে কথা বলতে এসেছিলেন। ফলে আমরা তো ওই ভাবনায় আছি যে মহিলাদেরকে আরও সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপগুলো জরুরি। এটা আমি করছি বা আপনি করছেন কি আরও লাখো মানুষ করছেন, আমরা খুব বিরাট মহত্বের কিছু করছি না, বরং যেটা না করলেই বরং আমাদের মুখে চুনকালি পড়তো যে আমরা এই প্রজন্মের লোক, আমরা এইটুকু কেন করতে পারলাম না। এইটা আচ্ছা, জেতার জন্যই তো লড়ছো নিশ্চয়ই, স্বাভাবিক, সবাই জেতার জন্য লড়ছো। জেতার জন্য লড়ার আগে এই বিশ্লেষণে কি তোমরা যাচ্ছ যে জিতছিল, মানে হারটা কি কারণে হারছো? ধরো 2006 235 ছিল, যেখানে বিরোধীরা ছিল 30। কি এমন ঘটলো যে ধীরে ধীরে এইরকম ডাউনফল, যেটা শূন্যে এসে ঠেকলো? সেটা কি শুধু নন্দীগ্রাম সিঙ্গুর এফেক্ট, নাকি অনিল বিশ্বাসের না থাকা, নাকি আর কি কিছু? মানে এই বিশ্লেষণে কি তোমরা প্রথমে গেছো যে তার আগে হাঁটছি কেন, এটা এই বিশ্লেষণে? নন্দীগ্রাম সিঙ্গুরের ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বহু আলোচনা, লেখালেখি হয়েছে। আমি বরং আপনাকে 2016 রেজাল্ট এবং তার পরবর্তীটা বলি, তাহলে অনেক স্প্যানটা ছোট হয়ে আসে। 16 সালে যারা ভোটে জিতলেন, সরকার তৈরি করলেন, তারা 43% ভোট পেলেন। আমরা বামপন্থী জোট কংগ্রেস, তারা পেলাম 39%, বিজেপি পেল 4%। তারপর থেকে ওই 16 পর থেকে আপনি যদি খেয়াল করেন, তাহলে 13 থেকেই শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, 16 পর একটা ব্যাপক মাত্রা পেল। সারদা নারদার দুর্নীতি বলুন, নিয়োগ দুর্নীতি বলুন, একের পর এক পরীক্ষায় নিয়োগ, কয়লা, গরু, বালি চুরি ইত্যাদি ইত্যাদি, গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা, এই নিয়ে যখন ব্যাপক উত্তাল আন্দোলন হচ্ছে, তখন একটা বল ড্রপ হলো যে যারা কেন্দ্রের সরকারে রয়েছে তারা একটা কিছু করতে পারবে। ফলে তৃণমূল বিরোধী যে রাগটা, যে ক্ষোভটা, সেটা খানিকটা চ্যানেলাইজ করার চেষ্টা হলো যে এই তো ইডি আসবে, সিবিআই আসবে, টপাটপ নেতাদের ধরবে আর চলে যাবে। এখন মিডিয়ায় খুব একটা দেখা যায় না। এক সময় ছিল, আপনার কাছে পুরোনো ভিডিও থাকলে দেখবেন, বড় বড় গাড়ি করে বড় বড় অফিসাররা আসছেন, গ্রামের মধ্যে ঢুকছেন, ডায়েরি বার করছেন, কার আবাস যোজনায় কে কত টাকা খেয়েছে, এইসবের লিস্ট হচ্ছে, আর বিজেপির নেতারা কলকাতা থেকে হুঙ্কার দিচ্ছেন এইবার একটা হেস্তনেস্ত হবে। ফলে সেই মানুষ যে তৃণমূলের উপর বিক্ষুব্ধ, তারা ভাবলেন যে সত্যিই তোরা তো কেন্দ্রীয় সরকারে রয়েছে, তাহলে দেখি। মানুষ দেখলেন বিজেপিকে, কিন্তু 19 হয়ে গেল, 21 হয়ে গেল, 24 হয়ে গেল। তিনবার এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও ইডি সিবিআই এর হাতে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া নেতারা, একজন তার কেন যে এইরকম হয়ে গেল, ফসকে গেলেন জানি না, তিনি বাদ দিয়ে বাকি সবাই তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে গেছেন এবারের নির্বাচন। তাহলে বিজেপি যে তৃণমূলের বিরুদ্ধে লড়বে না, এই ভাবনা মানুষ বলছে। আমরা যখন সেটিংয়ের কথা বলেছিলাম, অনেক মিডিয়া, অনেক মানুষ বলেছিলেন যে একটু কি দ্রুত বলা হয়ে যাচ্ছে না ভাই, কিন্তু এখন তারা স্বীকার করছেন যে হ্যাঁ, বাস্তব তো, যদি এই ঘটনা সেটিং না হয় তাহলে কোনটা সেটিং? অভয়ার বাবা মা চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমাদের সাথে দেখা করুন, রাজ্য পুলিশের তদন্তে ভরসা নেই। দেখা গিয়ে আজ পর্যন্ত হলো না, কেন হলো না? এই প্রশ্নই তো আমরা জানতে চাই। কিন্তু আবার প্রশ্নের উত্তরটা কোথায় গেল? কোনটা? আমি যে প্রশ্নটা করলাম যে তোমরা জেতার জন্য লড়ছো ঠিক, কিন্তু কেন এই পরপর হার বা এই ডাউনফলটা কেন? 16 থেকে 19, 21-এর ঘটনাটা বলেছি। এর মাঝখানে একটা পঞ্চায়েত নির্বাচন গেছে, যে পঞ্চায়েতে 6 জন বামপন্থী কর্মীকে শহীদ হতে হয়েছে। যদি বামপন্থা কোনো ধর্তব্যের মধ্যে না থাকতো, তাহলে তো শহীদ হতে হতো না। 23-এর নির্বাচনে অবশ্যই ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, যদি না তৃণমূলের নেতাদেরকে ব্যালট চিবিয়ে খেতে হতো। 23-এর পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট কই? এখনও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাবলিশ হয়নি। এই যে পঞ্চায়েত নির্বাচনে মানুষের রাগ ক্ষোভটা যেভাবে বেরিয়ে এসেছিল বামপন্থীদের প্রতি, সেইটাকে জোর করে দখল করার চেষ্টা হলো, কারণ রাজ্য নির্বাচন কমিশন ওরা কিছু করেনি। এবং সেই সময় দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে এর পরের নির্বাচনগুলো এরকম হবে না।
আমরাও মনে করি যে 23-এর নির্বাচনেই সঠিক ফলাফল যদি হতো তাহলে বামপন্থীদের প্রতি মানুষের যে ভরসা বাড়তো, সো কল্ড আমরা এখন যেটাকে ন্যারেটিভ বলি, ডিসকোর্স ইত্যাদি বলি, সেগুলো চেঞ্জ হয়ে যেত। হয়নি, কিন্তু এইবারের নির্বাচনে সেটা অবশ্যই হয়। কারণ 24-এর নির্বাচন যখন হয়েছে তখন এত হাজার হাজার লোকের চাকরি চলে যায়নি। 24-এর নির্বাচনের পর অনেকগুলো এরকম রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা হয়েছে, যেটা দিনের শেষে গিয়ে তৃণমূল বিজেপির সেটিংয়ে রূপান্তরিত হয়েছে, মানুষের হাতে পেন্সিলটুকু পর্যন্ত নেই। ফলে সেই জন্যে আমরা এবার আশাবাদী যে 24-এর থেকে অনেক ভালো জায়গায় এবার বামপন্থীরা পৌঁছাতে পারে। মানে বামপন্থীরা যে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে যে একটা রয়েছে একটা, হ্যাঁ, সবাই বলছে, সেইটা যে নয় সেইটা কি টের পাচ্ছ এই প্রচারে বেরিয়ে? জনবিচ্ছিন্নতার একটা প্রচার, জনবিচ্ছিন্ন যদি আমরা হতাম তাহলে রেড ভলেন্টিয়াররা এই কাজ গোটা রাজ্য জুড়ে করতে পারতো না। জনবিচ্ছিন্নই যদি আমরা হতাম তাহলে এই যে 50 দিনের ইনসাফ যাত্রা, কি বাংলা বাঁচাও যাত্রা যখন আমরা শুরু করেছিলাম, অনেকে বলেছিলেন বাবা 50 দিন হেঁটে যাবে, আবার কি নিশ্চয়ই গাড়ি ফাড়ি করবে কিছু। কিন্তু আমরা তো দেখিয়ে দিলাম যে গাড়িটা আসলে ওইসব মহারাজ যুবরাজদের করতে হয়, কি কারণে করতে হয় সে তারাই জানেন। আমরা কিন্তু মাটি এবং তার উপরে পা, এইটার ওপর ভরসা রেখেই মানুষের দাবিগুলোকে নিয়ে সামনে এসেছি। সেই দাবিগুলোই কিন্তু এখন ডিসকোর্সের চর্চা আমরা করতে চাইছি, ন্যারেটিভের চর্চা আমরা করতে চাইছি। আর ওইটা হলে তৃণমূল বিজেপি ডাহা ফেল করবে, সাদা খাতার ভিডিওর মতো হবে বলে ওরা ব্যাপারটাকে মন্দির মসজিদে নিয়ে যেতে চাইছে। আচ্ছা, তার মানে জনভিত্তি যে আর নেই, বা একসময় প্রচুর জনভিত্তি ছিল বলে যে মিথটা রয়েছে সেটাকে ভুলই বলছো? মানে জনভিত্তি অবশ্যই আছে, অবশ্যই। সেটা রিফ্লেকশনটা কিভাবে আমরা পাবো? সেটা রিফ্লেকশন 24-এর, আমি এখন যেখানে প্রার্থী হয়েছি 24-এর ওই গোটা লোকসভার আসনটাই যদি আপনি দেখেন, সেখানেই আপনি দেখবেন যে জনভিত্তির পরিমাণ, যে পরিমাণ ভোট মানুষ আমাদেরকে সাথ দিয়েছেন, তার পরবর্তীকালে অনেক মানুষ আমাদেরকে সেই সময় ভোট দেননি, সেই সব মানুষের কাছেও যখন আমরা পৌঁছাচ্ছি তারাও বলছেন যে হ্যাঁ ওই সময়টা তো আমাদের একটা ভাবনা অন্যরকম ছিল, আসলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে, এই যে একটা ভাবনা, অনেক টাকা পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে মিডিয়ার একাংশকে দিয়ে আমাদেরকে আসলে বড়ি গেলানোর চেষ্টা হয়েছিল, সেটা যে দিনের শেষে মুখ থুবড়ে পড়ছে, সব পরপর তার প্রমাণ আছে। বিজেপি যে ধর্মের মানুষকে নিয়ে খেলা করে না, এই ধর্ম খারাপ, এই ধর্মের মানুষ খারাপ, ওই ধর্মের মানুষ ভালো, তো ওরা যে ধর্মের মানুষকে ভালো বলে, এখন যে এই লিস্ট বেরোলো SIR এর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই ধর্মের মানুষের নামও তো বাদ পড়ছে। পানিহাটিতে ওইখানে বেঙ্গল কেমিক্যালের বিরাট জমি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্ন, তো বাঙালির অন্যতম আইকন, তার স্বপ্নের বেঙ্গল কেমিক্যাল, সেখানে এই কটা লোক চাকরি করে, অথচ সেটায় সেই গোটা জমিটা নিয়ে সেখানে আরো ভালো কলকারখানা করা যেত, তো বাঙালির স্বপ্নরই তো পূরণ হতো, বাঙালির ছেলেকেই তো, বাংলার ছেলেকেই তো, মেয়েকেই তো বাইরে যেতে হতো না, সেগুলো ওরা করতে পারেনি। ফলে সেই হতাশ মানুষ যখন আবার রাস্তা দিয়ে ফিরবেন, তখন রাস্তায় লাল ঝান্ডাকে পাবেন, কাস্তে হাতুড়ি তারাকে পাবেন। আমরা এইরকম একটা পরিবেশই তৈরি করতে চাইছি। আচ্ছা, কিন্তু ধরো আমি বলছি যে মোহাম্মদ সেলিম যখন বলছেন যে হ্যাং পার্লামেন্ট যদি হয়ও আমরা তৃণমূলকে সাপোর্ট করব না, তাহলে কি মানে কি করবেন না জানা গেল, তাহলে কি করবেন, মানে কি করবেন আপনারা, মানে সেইটা কি আমি জানতে পারি? কারণ আমি এই কারণে বলছি যে তাহলে কি সেই ঘোড়া কেনা বেচা, ওই বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া, এইটাই দাঁড়াবে নাকি? একদম না, এইটা আগে থেকে মানুষকে বলা, যাতে এখনো যে মানুষ দোদুল্যমান আছেন তারা আসলে ওই সিটিং এর বিরুদ্ধে লাল ঝান্ডাকে ভোট দেন, নারী নিরাপত্তার স্বার্থে লাল ঝান্ডাকে ভোট দেন, এইসব ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে মানুষকে ভোট দেন। কারণ এখনো ভোট দেরি আছে, এখনই এইটা মানুষকে বলে দেবে, কারণ বিজেপি তৃণমূল কি বলবে সেটা তো পরে জানা নেই। আমরা এই ধরনের এই ত্রিশঙ্কু ইত্যাদি পরিস্থিতি হলে এই দুপক্ষের কারুর কাছে যাব না, এটা আগে থেকে ঘোষণা করার মানে যে আমাদেরকেই সেই জায়গায় পৌঁছাতে হবে যাতে ওই পরিস্থিতি তৈরি না হয়। সেই পরিস্থিতি তৈরি হলেই ওই যে কী সব আগে এগুলোকে পাড়ায় ঘুষ দেওয়া বলতো, এখন ওটা অমিত শাহ আসেন বলে ওটার নাম হয়ে গেছে চাণক্য। চাণক্য বেঁচে থাকলে মিডিয়ার লোকেদেরকে কি বলতেন আমি জানি না, পয়সা দিয়ে লোক কিনে নেওয়াটাকে ঠিক চাণক্যর নীতি তো বলা যায় না, কিন্তু এখন ভারতবর্ষে ওটাই চলছে। ফলে পশ্চিমবাংলাতেও যাতে এই সংস্কৃতি না আসে,
তার জন্যই ওরা সেলিমদা আগে থেকে বলেছেন যে আমাদেরকেই শক্তিশালী হতে হবে, যাতে তৃণমূল বিজেপির বা বিজেপির তৃণমূলকে কেনা বেচার প্রয়োজন না পড়ে। এখন বিজেপির নেতা একজন আছেন, আবার প্রার্থীও হয়েছেন, তিনি বিজেপির যে সভাপতির আন্ডারে কাজ করছেন, দুটো নির্বাচন আগে যে সুমধুর সুললিত ভাষায় বিজেপির সেই বর্তমান সভাপতিকে আক্রমণ করেছিলেন, এইটা বাংলার সংস্কৃতি কখনো ছিল না। তাহলে এই সংস্কৃতি আবার বিকল্পের জায়গায় ফেরানোর লড়াই, এইটাই বামপন্থীরা করবে। আচ্ছা, তোমার এলাকায় তোমার মূল মানে হাতিয়ার কি? তোমার অন্য দুই যে মানে প্রধান দুই বিরোধী দলের প্রার্থীর বিরুদ্ধে তুমি কি বলছো ভোটারদের, যে কেন তারা তোমাকে নির্বাচিত করবে? প্রথম যেটা ভোটাররা আমাকে বলেছেন যে দেখছো পানিহাটির জঞ্জালগুলো দেখছো, প্রথম গিয়েই যেটা চোখে পড়ে, যে কোনো বাইরের মানুষের গেলে চোখে পড়বে যে যত্রতত্র হচ্ছে যে জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে রাখা, তার কোনো সুসংহত ব্যবস্থা নেই। জমা জল ব্যাপক, মানে একটু যদি বৃষ্টি হয়, 18 তারিখ রাত্রিবেলা হালকা বৃষ্টি হয়েছিল, তাতে গোড়ালি ডুবে যাওয়ার জন্য জমা জল আছে। কিন্তু এত বছরের মিউনিসিপ্যালিটি একটা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সরকার বা মিউনিসিপ্যালিটি করতে পারেনি। এবং সবচেয়ে মানে আরও ভয়ঙ্কর চিত্র যেটা, যে ওখানে প্রচুর সরকারি স্কুল, ভালো ভালো স্টুডেন্ট স্ট্রেংথ ছিল, স্টুডেন্ট স্ট্রেংথ অনুযায়ী তার বিল্ডিং, তার ঘর, বিরাট বিরাট বিল্ডিং, অনেকগুলো ঘর, সবাই মানে ভালো করে পড়াশোনা করতে পারে। যাতে সমস্ত সরকারি স্কুলে স্টুডেন্ট স্ট্রেংথ কমে আসছে, বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী যাওয়া বাড়ছে বা ড্রপ আউট বাড়ছে। কোথায় যাচ্ছে এই ড্রপ আউট, পানিহাটির ড্রপ আউট ছাত্রছাত্রীরা যাচ্ছে কোথায়, তার সম্পর্কিত কোনো তথ্য সরকারের কাছে নেই। বা এই যে সরকারি স্কুলগুলো থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে সেটাও সরকার বলতে পারছে না। নানান কারণে পড়াশোনার ব্যবস্থাটার ওপর মানুষের ভরসা উঠে গেছে। ফলে পানিহাটি থেকে যদি বিধানসভায় বামপন্থীরা যায়, তাহলে ওই যে সরকারি স্কুলগুলো, সেইগুলোকে আবার নতুন করে পরিকাঠামোগত উন্নয়ন করে তৈরি করার কাজ এটা বামপন্থীরা করবে। মানে বিধানসভায় তো তার জন্য লড়তে হবে। বিধানসভায় তো সংখ্যাগরিষ্ঠতা পেলে না হয়তো, হ্যাঁ, তখন মানে সেই প্রকল্প নিয়ে আসতে পারবে। যবে থেকে রাজনীতিতে শুরু করেছি আমরা, তবে থেকেই তো আমাদের লড়াই। আমি বাম আমলে কলেজে এসএফআই করতাম, প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন বিরোধীদের সাথে হতো, আমরা সেই লড়াই দেখতে দেখতে উঠেছি। ফলে তো সেই ভরসাটুকু কি এলাকার মানুষ করছেন? আমরা সেটাই বলছি, যে দেখছেন তো এই অবস্থা। ফলে এবার আমাদের উপর ভরসা করুন, কারণ তৃণমূল দেখে নিয়েছেন, বিজেপিকেও তো 10 বছর রাজ্যে দেখে নিয়েছেন। স্কুল খোলার জন্য বিজেপি ওই এলাকায় একটা আন্দোলন গত 5 বছরে করেছে, দেখাতে পারবে না। ওই এলাকায় বিজেপি কি কাজ করেছে 5 বছরে, শুধু মোদির ছবি দিয়ে পোস্টার দিয়ে দিলে তো আর ভোট হবে না। এবং কি কাজ ওরা করেছে সে কাজ ওরা বলতে পারছে না, যেটা আমার ওখানকার যিনি বিধায়ক আছেন তিনিও বলতে পারছেন না, বলা সম্ভব না। যে কাজটা করেছেন খুবই সাফল্যের সাথে করেছেন, সেই কাজটা আসলে প্রার্থী পরিচিতি বা বায়োডাটাতে লেখার মতো নয়। লাশ চুরি করা এবং বাবা মাকে না জানিয়ে সেইটা পুড়িয়ে দেওয়ার মতো কাজ, সেইটা তো আর কোথাও লেখা যায় না। এই একটি কাজ উনি সাকসেসফুলি করেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যারা এই ধরনের অভয়াদের বিচার করেনি, এবার আমরা মানুষকে বলছি যে আপনারা তাদের বিচার করুন। তো তারা তাদের ভরসাটা পেতে গেলে, মানে এই একটা বিশ্বাস তো ছিল বামেদের প্রতি, এত বছর বামেরা রাজত্ব করেছে, তো সেই মানে হারিয়ে যাওয়া মানে বিশ্বাস আবার ফিরে পাওয়ার জন্য যে এক্সট্রা এফার্টটা দিতে হয়, সেইটা কিভাবে দিচ্ছ? একদম আমাদের মানুষের কাছে যখন যাচ্ছি, যেটা আপনি বললেন হারিয়ে যাওয়া, আমি বলছি সংশয়, যে হবে তো। আমরা কনফিডেন্টলি বলছি যে আমরা যদি না পারি তাহলে কে পারবে। কারণ এই যে গত দীর্ঘদিন ওখানকার বিধায়ক 4 বার বা 5 বার জিতেছেন, তা সত্ত্বেও একটা পরিশ্রুত পানীয় জলের 24 ঘন্টা পানীয় জল পাওয়া যায় এরকম ব্যবস্থা চালু হলো। দীর্ঘদিন ধরে একটা মিউনিসিপ্যালিটি চলছে, এখনও আপনি ওখানে গেলে কাঁচা রাস্তা দেখতে পাবেন মিউনিসিপ্যালিটির মধ্যে। কলকাতাতে কত দূর পানিহাটি, কলকাতাই তো বলে ওটাকে, সেখানেও কাঁচা রাস্তা সেইটুকুর অবধি ব্যবস্থা করা যায়নি। কেন যায়নি, এটা তো আমাদের প্রশ্ন। পানিহাটির মধ্যে আমাকে ওখানে লোকজন বলছিলেন এই সেলফি তুলবো এটা ওটা, সেলফির ওই ক্লিকের মধ্যে মশা চলে আসছে, এমন মশার সুন্দর চাষ ওখানে হচ্ছে। তাহলে সামান্য নাগরিক পরিষেবা যদি কেউ দিতে না পারে, তাহলে এই গোটা পরিবারকে পানিহাটির অভিভাবক হিসেবে চালিয়ে যাওয়ার চেষ্টা কেন?
এমন একটা পরিবার যেখানে বিধায়ক থাকবেন, কাউন্সিলর থাকবেন, তার পরিবারের লোকই সরকারি চাকরি পাবে, যে চাকরি আবার যে অপরাধীদের চাকরি চলে গেল তাদের মধ্যে তার চাকরিও চলে যাবে। তো পানিহাটির মানুষ এই গ্লানি কেন নেবেন না বলেই তারা বলছেন যে বামপন্থীদের পক্ষে দাঁড়াতে হবে। আচ্ছা, সবাই তো মানে যখনই ভোট আসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যান এবং তারা এরকম ধরনের এই করে দেবো ওই করে দেবো। এখন তো দেখছি দাড়ি কেটে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে, তারপর আরও কী সব সাবান টাবান মাখিয়ে দিচ্ছে। আমি মানে ওই রকমই কিছু একটা। তো মানে যাই হোক, এইসব করতে থাকেন, এতটা এফার্ট দিতে থাকেন। তো আমি বলছি না তুমি সেই এফার্টগুলো দাও। আমি সকালে এফার্ট একটা দিয়েছি যে অনুরোধে উপরোধে প্রায় 2-3টে মিষ্টি খেয়ে নিতে হয়েছে একজনের থেকে। আচ্ছা, সেলফিও দেখছি তুলতে হচ্ছে। সেলফি তো আছে। তো যাই মানে এইরকম প্রতিশ্রুতির বন্যা তো হয়, তাহলে আলাদা করে তো এইটা তো বিজেপি প্রার্থীও দেবেন, তৃণমূলের প্রার্থীও দেবেন, লোকে কলাদান দাশগুপ্তর উপর ভরসাটা রাখবে কোন জায়গায়? আমরা এই রকম মেকি জিনিস কখনো করি না মানে এর মধ্যে একদিন একটা পার্কের পাশ দিয়ে যাওয়া হচ্ছে, পার্কে ফুটবলই খেলা হচ্ছে, কিন্তু আমি এরকম পাঞ্জাবি পায়জামা পরেছিলাম। পাঞ্জাবি পায়জামা পরে ফুটবল খেলা যায় না, ফলে ওই লোক দেখানোর জন্য পার্কের ভেতরে গিয়ে আমি ওই ফুটবলে লাথি মেরে দিলাম। এই জিনিস আমরা কখনো করি না, কখনো করবও না। আমরা যেটা সাধারণভাবে করি সেটা হচ্ছে এলাকায় মানুষের সাথে যোগাযোগ করে, আমরা ভোটের আগে করেছিলাম কিউআর একটা কোড পৌঁছানো, যে আপনি বলুন আপনার এলাকার সমস্যা কী। মানুষ সেই সমস্যাগুলো জানিয়েছিলেন। আমরা যখন বাড়িতে যাচ্ছি সেই সমস্যাগুলো নিয়ে অমুক করে দেবো তমুক করে দেবোর বদলে এখনও এটা জানতে চাইছি যে আপনি বলুন যে আমরা ভোটে জিতলে আমাদের এইটা করা উচিত বলে আমাদের মনে হচ্ছে, আপনার কি মনে হয়। উনি একটা বাড়তি কথা বললেন, ওইটাকেই আমরা হচ্ছে প্রতিশ্রুতি হিসেবে ধরছি। এর মধ্যে ভোটের নাম তোলা নিয়ে অনেকগুলো কথা এসছে। আমি যখন ভোটের প্রচারে গেছি তখনও একেবারে মানে হাতে গরম রেসপন্স হচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে অ্যাডজুডিকেশনের সমস্যা ইত্যাদি, সেগুলো তো ওখানকার বামপন্থী মানুষেরাই তাদেরকে সাহায্য করেছে। আমরা ইতিমধ্যে হচ্ছে যে ওখানে আইনজীবীদের টিম তৈরি করেছি, এই ট্রাইব্যুনাল ইত্যাদি সংক্রান্ত যে ঝামেলা, বিভিন্ন জায়গায় ওখানে আইনজীবীদের টিম বসবে, সেই এলাকার মানুষ আসবেন, তাদের সমস্যা জানাবেন, যাদের নাম বাদ টাদ গিয়েছে ইত্যাদি, সেই আইনজীবীদের টিম তাদেরকে সাহায্য করবেন, যেটা একেবারে আপনি হাতে কলমে দেখতে পাবেন। এই ধরনের বিকল্প বামপন্থীরা ছাড়া আর কেউ দিতে পারবে না। কারণ কেরালায় এসআইআর হয়েছে, তো কেরালায় তো এরকম সমস্যা হয়নি, কারণ কেরালার সরকার সেটা কড়া নজরে রেখেছিল যাতে যোগ্য যে ভোটার তার কোনো রকম সমস্যা না হয়। পশ্চিমবাংলার সরকার সেটা ইচ্ছাকৃতভাবে রাখেনি, কারণ এসআইআরটা দিয়ে বিজেপিকে সাহায্য করা তার এজেন্ডা ছিল। নিজেও খানিকটা সাহায্য করে নিতে পারতো, শোলে সিনেমার মতো, আধে ইধার যাও আধে উধার যাও, এইরকম করার চেষ্টা ওরা করেছে। বামপন্থীরা তার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, একদিকে যে আমি আপনার ফর্ম ফিল আপ করে দেবো আপনি চিন্তা করবেন না, উল্টো দিকে মোস্তারি বানু কিন্তু নভেম্বরে মামলা করেছিলেন, যেটা হয়রানি হচ্ছে, এটার সমস্যা আছে, এর গণ্ডগোল আছে, ফলে তার বিরুদ্ধে মামলা। এই কথা আমরা বাড়ি বাড়ি গিয়ে বলছি, ফলে হাতে কলমে মানুষ কাজ দেখেছেন, ফলে মানুষ ভরসা করবেন বলে আমরা মনে করছি। দেখা যাক কি ভরসার রেজাল্ট আমরা তো মানে খুব তাড়াতাড়ি পেতে চলেছি, এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। মানে বাড়ি টাড়ি যাচ্ছ তো, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? খাওয়া দাওয়া এখানে হচ্ছে, কমরেডদের ভালোবাসা, মেয়ের সাথে দেখা হচ্ছে, এটা গত কয়েকদিন হয়। যাই হোক, মেয়ে এখন থেকেই বাবার ছোট থেকে এই জীবনটা অভ্যস্ত হয়ে গেলে পরে একটু কম বকা খেতে হবে। ভালো থেকো, শরীরের যত্ন নিও, নিশ্চয়ই, এবং অল দ্য বেস্ট।